আমি প্রথম সিনেমাটা বানিয়ে একটু অভিজ্ঞতা অর্জন করলাম। আচ্ছা, আচ্ছা। এখন চিন্তা করব কাকে দিয়ে বানানো যায়, আর বানাবো না। আমি কিছুক্ষণ আগেও শুনলাম একটা ওই ফেসবুকে দেখলাম বা এটা ইউটিউবে দেখলাম আমাদের যে মানে উপস্থাপক হ্যাঁ। শাহরিয়ার নাজিম জয়। হুম, শাহরিয়ার নাজিম জয়ও কিন্তু দেখেন ক্যাচ করছে কিন্তু সানি ভাইয়ের কথা। হুম, সে বলতেছে যে না আসলে তো সিনেমার ২ পক্ষের মধ্যে এরকম ঝগড়া করা ঠিক না। মৌসুমী আপাকেও সে ভালো বলছে। আপনাকেও কিন্তু সে খারাপ বলে নাই। না, না। সে আপনাকে জয় তো যথেষ্ট বরাবর খুব হিসাব করে। জয়ের সাথে সম্পর্ক তো ভাই জয় যখন মাত্র মিডিয়াতে পাড়া দিছে তখন থেকে। জয় তো আমার অনেক পরে আসছে মিডিয়াতে। কিন্তু সে তাই আবার না? জয় আবার বলল কি দেখেন, হ্যাঁ। এই কথাটা আপনার জন্য নেগেটিভ কোনটা? আমি কিন্তু আপনার নেগেটিভ কোনটা যাচ্ছে ওইটা বলতেছি। হুম, আমি চাই না যে আপনার নেগেটিভ কিছু হোক। জয় বলতেছে যে যদি হাসান জাহাঙ্গীর ভাই নাটক বানিয়ে ওইটাকে সিনেমা বানায় তাহলে কিন্তু কাজটা ঠিক করে নাই। হুম। তার মানে সে কিন্তু একটা প্রশ্নবোধক রেখে দিছে। হ্যাঁ, 100%। তাহলে এই প্রশ্নবোধক শুধু জয় না আমার মধ্যেও ছিল। সবার, আমারও তো। তাহলে আমারও তো এখন তো ক্লিয়ার করে দিলাম হ্যাঁ, যে সিনেমা সিনেমাই। এটা নাটক সিনেমা হবে কেন ভাই? তাহলে উনি যদি আরো স্টেপ নেয় একটার পর একটা যে যদি ধরেন যদি স্টেপ প্রতিদিন নেওয়ার জায়গা নাই তো, প্রমাণ লাগবে। না কথা বলতে কি তো কিছু প্রমাণ? লাগবে না। না, আপনি কথা বললে বিদেশ থেকে কথা বললে তো হবে না। আর আপনার প্রুফ লাগবে না। আমার টেকনিশিয়ান আছে না, আমার সাথে টিম আছে না, টিম যাদের আছে নিয়ে না। আমি কাজ করছি। সবাই তো আমার পক্ষে আর কথা আপনি বলবে। তো বললেনই যে কন্ট্রাক্ট সাইন করলে তো ওনারই বিপদ। উনারই বিজনেস, আমি তো উপকার করেছি। বলেন এখন আরেকটা কাজ করি, কন্ট্রাক্ট করতে বলেন। এটা তো ওই যে উনার মৌসুমী ম্যাডামের হাজবেন্ড তো না বলে না বুঝে কথা বলে, ইমোশনালি কথা বলে। যে বলো তোমার কন্ট্রাক্টটা কোথায়? কন্ট্রাক্টটা কোথায়? আরে ভাই, কন্ট্রাক্ট করলে তো আপনার ওয়াইফ ওই দেশে থাকতেই পারবে না। তার কি তখন কাগজপত্র জমা দিয়েছেন? বৈধ কাগজপত্র আছে, সে তো বিয়ন বি টু ভিসাতে গেছে। তাহলে আপনি এটা বলতেছেন, আপনি একবার ভাবলেন না, সে আবার তার ক্ষতি করলেন। আমার ইন্টারভিউ দেওয়ার তাহলে পরে উনি কি হ্যাঁ, না, আমি শেষ করি। ইচ্ছা করে করতেছে এটা? আমি জানি না। আবার বিপদ দেন। তার যদি কাগজপত্র এখনো না হয়ে থাকে, আমি যে টাকা দিচ্ছি, আমার কাছে ডলার নিয়েছে, এগুলো তো মানুষ শুনতেছে। তখন যদি ধরে, তা আপনি তো ইনকাম করে টাকা নিচ্ছেন। কেউ যদি তার শত্রু এমনি করে, জিন্দিগিতে কাগজ হবে না। এটা আমেরিকা, এখন মিথ্যা কথা চলে না। ভাই আমাদের যেতে কাগজপত্র আছে, বছরে একবার আমেরিকাতে যেতে হয়। কেন যেতে হয়? না হলে ব্লক করে দিবে। তাই না? কাগজপত্র হওয়ার আগ পর্যন্ত অনেক অনেক কষ্ট। আমি তো আমেরিকাতে যাই কত ২০০০ সাল থেকে। আজকে যাই আমি। না আপনি তো জানেন এবং আপনি কাজও করছেন অনেক ওখানে। অনেক। আমি আমেরিকাতে বিজ্ঞান হয়েছে ৬০টার উপরে। হায়াত ভাইকে এই দেশ থেকে নিয়ে আমি তাকে পেমেন্ট দিয়ে ক্যাশ টাকা দিয়ে কাজ করিয়েছি। কিন্তু আপনার আমি সাথে তো কানাডায় করতেছি, না লন্ডনে আপনার সাথে তো করতেছি। কারো সাথে এরকম কন্ট্রাডিকশন দেখা যায় নাই। প্রশ্নই উঠে মানে না। কেউ আপনাকে বলে নাই যে আমি যতটুকু জানি যে আমি কোনো শিল্পীদের কাছে শুনি নাই যে উনি টাকা নিয়ে কিছু করছে বা উনি গল্প নিয়ে কিছু করছে। আপনি আপনার মতন নির্ঝঞ্ঝাট কাজ করে ওই যে আমাদের কারণ বাজারের উল্টা দিকের যে হাউসটা প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা ওখানে আপনি রেগুলার কাজ করেন। রেগুলার কাজ। আমিও আগে রেগুলার কাজ মোবাইলে করি। করছি একটানা ১৬ বছর। একটানা আইটিএম ভাই, ইমাম রশিদ ভাই, তারপরে ডক্টর এনামুল হক, যারা ওই জায়গায় তাজিন কে করে নেয় আমার সাথে বলেন? কে করে নেয় বাংলাদেশের স্টার? এখনকার যারা নতুন ছেলে-মেয়ে, ওদের তো আপনিও চিনেন না, আমি চিনি না। তারপরে তো নতুনদের সাথে করছি। তাই না? তো এখন হচ্ছে যেটা, আমার দুঃখ বা কষ্ট একটাই। আপনি সিনেমার মানুষ হয়ে সিনেমাকে ভালোবাসলেন না। সিনেমার দুর্দিনে আ আ ঈদ ছাড়া সিনেমাটা রিলিজ হচ্ছে। পাশে দাঁড়ানোর দরকার ছিল না? না পাশে না দাঁড়ালে তো সবাই যদি সাপোর্ট না দেয় আপনি একা মুশকিল না। কি সম্ভব এই যে বলেন? আপনাকে সব সাংবাদিকরা মানে সাপোর্ট দিচ্ছে। সাপোর্ট দিচ্ছে। আপনার মিডিয়া আমার আঙ্গনের হল লোক সাহায্য মালিকরা দিচ্ছে। সাপোর্ট দিচ্ছে। আমার বুকিং মালিকরা সাপোর্ট দিচ্ছে। বাইরের লোক যাদের সাথে আমার যোগাযোগ কম, কতগুলো তারা হল ভালোবাসতেছে। কতগুলো হল পেলেন এখন? এটা আরো ২-১ দিন পরে বলা যাবে। চলতেছে এখন। কনফার্ম না আরকি। ইনশাল্লাহ চলতেছে। সিনেপ্লেক্সের দিকে তো হ্যাঁ, যাবে। হ্যাঁ, হ্যাঁ। ইনশাল্লাহ, তো ইনশাল্লাহ। সিনেপ্লেক্সের দিকে গেলে কি হবে? তো এই এখন তো সিনেপ্লেক্সের অডিয়েন্সই বেশি। অডিয়েন্স বেশি। আপনার সিনেমাটা কি আসলে সিনেপ্লেক্স মানে হ্যাঁ, হ্যাঁ। তাদের জন্য নাকি এমনি না, সিঙ্গেল হলের জন্য? সিনেপ্লেক্স। তাহলে সিনেপ্লেক্সে বেশি 100% পাইতে হবে। সিনেপ্লেক্স, এবং আমি যেই ক্যাটেগরিতে রাখছি, যেমন মনে করেন যে সিঙ্গেল স্ক্রিনে ফাইট চা, আমি কিন্তু ১-২ টা ফাইট রেখেছি। মাদ্রাজি ফাইট। এটা টিজি মানে এটার টার্গেট অডিয়েন্স কারা? সিনেপ্লেক্স এবং মানে সিঙ্গেল কোন ২ টা। ধরনের দর্শক? ছাত্র নাকি হ্যাঁ, তরুণ সমাজ। তরুণ সমাজ? তরুণ সমাজ এবং গ্রাম বাংলার ৬৮,০০০ মা-বোন, নারীদের ছবিটা। কারণ যেই গল্পটা কন্ট্রাক্ট ম্যারেজের, বই বেশে এই নিয়মটা আপনি জানেন কিনা আই ডোন্ট নো। জানি আমি জানি, হ্যাঁ, জানি। আপনি একটা নারী তার হাসব্যান্ড রেখে যখন বিদেশ যায়, মনে করেন কোনো কারণে বিদেশ গেল। ওখানে যেয়ে তার কাগজপত্র নাই, চলতে পারছে না, কাজ পাচ্ছে না, তাহলে কি করবে? তখন আস্তে, আস্তে দেখে কাদের কাগজপত্র আছে ওই দেশে, কার পাসপোর্ট আছে। তখন ২ বছরের একটা কন্ট্রাক্ট বিয়ে করে, কাগজকে বিয়ে করে, সংসারী বিয়ে না। তার তাহলে তো হাসব্যান্ড আছে। তাহলে আমার মনে হচ্ছে আপনার সাথে এরকম একটা কন্ট্রাক্ট ম্যারেজ এই নিয়েই মনে হয় গল্পটা। এইজন্যই আপনি না, তার বিয়ে এটা করছেন হলে এরকম যেয়ে দেখতে হবে। এটা হলে গিয়ে দেখতে আমি হবে। পুরোটা বলব না। ফ্লাশ করবেন না কারণ আপনি। না, কারণ এই জায়গাটাই চমক। এবং মৌসুমী ম্যাডাম যে অ্যাক্টিং করছে, ইনশাআল্লাহ আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য জমা দিব। অলরেডি
কানাডা থেকে ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ছবিটা পাঠাতে বললো, লন্ডন থেকে ঈদের পরে যাবে, পোল্যান্ড থেকে কথা হচ্ছে যে মৌসুমী ম্যাডাম আপনার এই গল্পটার জন্য, কারণ ওইসব দেশে তো কন্ট্রাক্ট ম্যারেজটা হচ্ছে বেশি আচ্ছা আচ্ছা বহির্বিশ্বগুলোতে, তো এই গল্পটা দেখতে চা। আর বাংলাদেশের 68,000 গ্রাম বাংলায় কেন বললাম, মেয়ে ছেলেরা বিদেশ গেলে বাপ মার এই দেশে কী অবস্থা হয়, বাপ মা চায় আমার ছেলে মেয়ে ইনকাম করে দেখ, আমরা চলি, আমার ছেলে মেয়েতে আমেরিকা আছে, অনেক আরামে আছে, টাকা কামাচ্ছে, অথচ তার জায়গা, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, কাজের জায়গা নাই। আবার নারী হইলে তার সম্মান ধরে রাখা, তার ব্যক্তিত্ব ধরে রাখা, ওইদিকে মেয়ে কষ্ট করছে বা ছেলে কষ্ট করছে, বাপ মা বোঝাতে পারছে না, আবার বাপ মা ভুল বুঝতেছে, আমরা কষ্ট করতেছি, বিদেশ গেছে টাকা পাঠাচ্ছে না কেন। এই যে প্রবাসেতে, এই যে মিডল ইস্টে যাচ্ছে মানুষ, আরে ভাই এমনও লোক আছে যায় জেল খাচ্ছে, বাপ মা মনে করে টাকা পাঠাচ্ছে না কেন, একটু ভুল করলে তাদের পানিশমেন্টে চলে যাচ্ছে, এই বা এই বাপ গল্প মা, এই গল্প কি আছে আমাদের এই হ্যাঁ, সিনেমায়? কন্ট্রাক্ট আচ্ছা। ম্যারেজ তো অনেক বড় একটা গল্প, প্রবাসীদের সিনেমা গল্প। তো একটু বড় স্কেলেরই হয়, হ্যাঁ, সাধারণত বড় স্কেলেরই হয়। আমি তো তাই তো আমি অবাক হলাম যে যারা এই সিনেমাটা মিস করবে তারা তাদের সন্তানকে আপনার ফিউচারে দেশের বাইরে পাঠাতে চায়, পড়াশোনার জন্য হোক, জবের জন্য হোক, ওখানে স্থায়ী হওয়ার জন্য হোক, ভুল করবে, এটা দেখতে হবে। গল্পটা এইটা, এর মধ্যে মনে করেন নাচ গান অ্যাক্টিং, টোটাল এন্টারটেনমেন্ট। ওই যে আপনি কতগুলো ফেস্টিভ্যাল মানে ইসের কথা বললেন, কান্ট্রি, ইউকে, হ্যাঁ হ্যাঁ তারপরে পোল্যান্ড, হ্যাঁ। এইসব জায়গায় কি যাবে, কি হলে চালানোর জন্য না, নাকি কোনো এটা হচ্ছে উৎসবে? যে আমরা ওই যে প্রজেক্টরে দেখাবো। মানে আর আপনারা নিজেরাই করবেন এটা? না না, আমরা নিজে ওখানকার লোকেরা করবো, যেমন 500 সিট আছে আচ্ছা এক্সাম্পল। আচ্ছা। তো ওরা মানে কোনো কোনো ফেস্টিভ্যাল না? ফেস্টিভ্যালে তো আমি ছবি দিব, ফেস্টিভ্যালে তো আগেই বলা আছে। আর এটা হচ্ছে ইনকামের পথ, বাইরের থেকে ইনকামটা কীভাবে, সেটা হচ্ছে আমার তো সব দেশেই যাই, ফ্যান ফলোয়ার এবং সব দেশের ইয়ে যায়। এই দেশ থেকে কিন্তু আমি শো করি, স্টেজ শো, যেটা বিভিন্ন দেশে, মনে করুন হাবিবরে নিয়ে গেলাম বা বালামরে নিয়ে গেলাম বা কর্নিয়ারে নিয়ে গেলাম। গতবার আমি কর্নিয়ার সহ 4-5 জন নিয়ে গেলাম কানাডাতে, শো করে আসলাম অনেকগুলা। এইবার আবার চলে যাচ্ছে অন্য আর্টিস্ট নিয়ে। তো এই আর্টিস্ট নিয়ে যখন আপনি ওখানে টিকিট দিয়ে তো হয়, টিকিট মূল্য ধরেন যে $50 বা $100, তাতে কি হয়, $100 দিয়ে যারা গান শুনতে আসবে শোতে, নাচ গান, এটা চললো, $100 হালাল হয়ে গেল, এনজয় করলো। কিন্তু আমি যেটা করছি, আমার সিনেমাটা আগে দেখাবো, এক টিকেটে 200, শুধু $50 বাড়ায় দেব, $50 বাড়ায় দেব। সুবিধা কে দিচ্ছে, প্রথমেই দুপুরবেলা লাঞ্চ, লাঞ্চ কিন্তু $10 হলে হয়ে যায়। দেখেন, লাঞ্চ দিলাম, আপনি লাঞ্চ করলেন, আমার সিনেমাটা চলতে থাকলো, আরাম করে খেলেন। আর ওই দেশে তো আমাদের মতো খাবলায় খাবলায় খায় না, সিস্টেম ওই রকম না, প্যাকেট লাঞ্চ থাকবে, যার যারটা খাবে, দেখবে, এনজয় করবে। সিনেমা দেখলো, লাঞ্চ করলো, সিনেমা শেষ, তারপর একটা চা চক্র, চার আড্ডা, তারপর আমরা চলে যাবো শুতে। শুতে যাদের বিজ্ঞাপন বানিয়েছে, ডকুমেন্টারি বানিয়েছে, বা যে দেশে আমি শুটিং করেছি, ওটা বড় বড় ক্লায়েন্ট আছে, মিলিয়নার আছে, তাদের কোম্পানিকে প্রমোট করব ফাঁকে, তখন আবার একটা নাস্তা খাওয়াবো এই $150 মধ্যে, বুঝলেন। তারপরে শুটা শুরু হলো, রাত 11টা ক্লোজ। তাহলে 500 লোকে আমার সিনেমাটা দেখে ফেললো। আর বিদেশিরা বাংলা সিনেমা দেখার লাগে অস্থির হয়ে থাকে, গানের চেয়ে সিনেমাটা বেশি দেখবে। তাহলে এক টিকিটে 2টা জিনিস পাচ্ছে। কিন্তু আমি যদি হল বুকিং দিয়ে নিই, তখন আমার উল্টা অনেক টাকা চলে এই যাবে। এই বিদেশি কারা, এরা কি প্রবাসী নাকি? প্রবাসী, প্রবাসী। হ্যাঁ, লাখ লাখ বিদেশি, যে কোনো স্টেটে যান। তো বাঙালিরা তো চাচ্ছে যে আমার বাংলাদেশ সিনেমা দেখতে চায়, কিন্তু আমরা ওই জায়গায় পৌঁছাতে পারি না। আর বড় হল যদি নেই আমি 1000-2000 সিটে, তখন তো তাদের একটা ট্যাক্স দিতে হবে, সিট প্রতি টাকা দিতে হবে, আর পাবলিক গেলে হবে, না হলে এখন তো যেতে বাধ্য, কারণ আমি শিল্পী নিয়ে যাচ্ছি, প্রচার হচ্ছে, দুইটাই মানুষ পাচ্ছে। দুইটাই পাচ্ছে। তাহলে $50 তো বিষয় না, যারা $100 দিয়ে কিনবে $50, তারপর আমরা হিসেব খরচ বাদ দিয়ে যেটা হবে, এটা 50-50-তে চলে যাবে তা আপনি তো ভালো ব্যবসায়ী, ইনশাল্লাহ। তা এই যে ভালো ব্যবসায়ী, আমি জানি এটা অবশ্য, হ্যাঁ। এই ভালো ব্যবসায়ী এই ব্যবসার সাথে সাথে যখন ফিল্মের বা এই যে প্রজেক্টগুলো করেন, হ্যাঁ। তো এটার মধ্যে আপনি এত সময় পান কোথায়? আমি তো মানে অবাক হয়ে আমি যাই। অনেক পরিশ্রম করি, অনেক পরিশ্রম। আল্লাহ তা আমাকে, পরিশ্রম তো অবশ্যই আল্লাহ করা আমাকে মানে ব্যাপার থাকে। মেধা দিয়েছে, শুক্রিয়া আল্লাহ কাছে। আমি আমি জানেন কি না, আমি মিডিয়াতে থাকলেও আমি কিন্তু ড্রিঙ্ক করি না, তাস খেলি না, বাজে নেশা নাই। আহ, সো খুবই এটা এটা আমি 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 কিন্তু মাস্টার ডিগ্রি হোল্ডার, বিসিএস দেওয়া, 98-এ বিসিএস দেওয়া, এবং একটা কলেজের লেকচারার ছিলাম 3 মাস।
তারপরে একটা চ্যানেলে সিইও হিসেবে ছিলাম 7 বছর, জানেন, একটা বড় চ্যানেলে। আমার লেখা 22টা উপন্যাস মার্কেটে, বিজ্ঞাপন বানিয়েছি 300-র উপরে, সিরিয়াল, নাটক, এগুলো তো আর হিসাবই নাই। তো মেধা শূন্য হলে তো পারতাম না। আল্লাহ না, অশেষ এটা তো রহমত। এটা তো আর তাছাড়া সময়ের ইউটিলাইজ করাটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ, আমি আমার কোনো ফ্যান ফলোয়ার বন্ধু বান্ধব নাই যে আমি 10টা মিনিট টাইম তাদের সাথে পাঞ্চ করব, নাই। আমি আমার কাজে ব্যস্ত থাকি। আপনি তো বই লেখেন, আপনি জানেন একটা 5000 ওয়ার্ডের একটা বই লিখতে কত কষ্ট, আর সিরিয়াল লিখতে কি কষ্ট। আর শিডিউল নিলেন 4 জনের, এর মধ্যে 2 জনে মোবাইল বন্ধ, একজন লেটে আসলো, আপনি শুটিং করতে পারছেন না। কি পেন নিয়ে কাজ করতে হয়। আল্লাহ ধৈর্য দিয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া। সিরিয়ালের শুটিং করা আর সিনেমার শুটিং করার মধ্যে ওই সে আবার প্রসঙ্গে ফিরে আসি, এটার মধ্যে পার্থক্য কতখানি বলে মনে হলো আপনার? অনেক অনেক। সিনেমা হচ্ছে বড় মাধ্যম, বড় কিছু, টেনশন পেইন বেশি, লাভ কম। আর সিরিয়াল হচ্ছে কাজ কম, মানে টেনশন কম, লাভ বেশি। তো এটা আমার মানে যে আপনি তো ডিফারেন্স করে ফেলছেনই, ভালো কথা। মানে আপনার এই আগাম সিনেমা নিয়ে, আমাদের সময়ও প্রায় শেষের দিকে চলে আসছে, আপনার আগাম সিনেমাটা নিয়ে আমাদের শুভকামনা, আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা। আর এই সিনেমাটার ব্যাপারে আপনি যে এই যে এখন হঠাৎ করে একটা ঝামেলায় পড়ে গেছেন, ঝামেলায় পড়ে একদিক দিয়ে ভালোই হয়েছে, আপনার আপনার সিনেমাটা কিন্তু প্রচারণা হচ্ছে। প্রচন্ড হয় আমার প্রচন্ডরা, ম্যাডাম হাজবেন্ড, এই জন্য আপনি কাকে কাকে ধন্যবাদ জানাবেন? দুজনকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কারণ এইটা আমার 50 লাখ টাকা তো আমি এই পাইতাম না। তা মাইলেজ পেয়ে গেছেন, কিন্তু আপনার যে আবার যে আপনার আপনার যে 30 লাখ টাকা লস হয়ে গেল, এটার কি হবে? শুনেন, দেওয়ার মালিক কে উপরওয়ালা। আমি অলরেডি আরো 4টা কোম্পানির সাথে কথা চলছে, কালকে ফাইনাল হবে, দেখা যাক কি হয়। আমি নিরাশ হই না, কারণ এই আপনারা জানেন কি না, আল্লাহ আমার পবিত্র মক্কা শরীফে আমি আল্লাহ অনেকবার নিয়েছে। আমি 20 বার উমরা হজ করেছি, 2 বার বড় হজ করেছি। তা আল্লাহ যদি আমাকে ভালো না বসতেন, পছন্দ না করতেন, এতবার তার বাড়িতে নিতেন না। দিতেন না, হ্যাঁ। আমি যদি এত নষ্ট হইতাম, স্বার্থপর হইতাম, হ্যাঁ, বা আমি গীবতকারী হইতাম, আল্লাহ পছন্দ করতেন না। কিন্তু ওই যে একটা স্টাইল থাকে তো, যেমন আপনার কিন্তু আমার স্টাইল নাই। আপনার আমাকে এমনও হুজুরা বলছে, আপনার দাড়ি নাই, এই নাই, সেই নাই। না আমি ধরে রাখি, হুজুর রাখবো, একটু সময় যাক। আচ্ছা, না, আমার আমি সময় আমি দে। স্টাইল বলতে বোঝাচ্ছি কি, যে ধরেন আপনি যে নাটক বানান বা আপনি যে সিনেমা বানাইছেন, এটা কিন্তু আপনারটা আপনার মতো একটা স্টাইল, আমারটা আমার মতো একটা হ্যাঁ, স্টাইল, style। এটা ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল থাকে। তা আপনি তো একা তো নিশ্চয়, আমি যদি বলি যে এই টিভি চ্যানেলের সব নাটক আমি বানাবো, পারবো? আমি নিশ্চয়ই পারবো না। না। আমি করবো কি, আমি একটা বানাবো, হ্যাঁ। আর আমি ভাগ করে দিব যে ওরে একটা দিব, ওরে একটা দিব, তার একটা দিব, এরকম বিভিন্ন। আর আপনার হাতে যে এত স্কোপ, এত বিজ্ঞাপন, এত কিছু, সব কিছু আপনি একা বানান না, কেন? আমি একা বানাই না। আপনার কি বনলতা এক্সপ্রেসের মতো ধরেন ওটার মতো একটা ভালো ফিল্ম আপনি আরেকজনকে দিয়ে বানাতে পারেন না, আপনার প্রোডাকশন থেকে? না, তাহলে আপনি হয়তো জানেন না, আমার 12 জন লোক আছে, যেটা আমার ইউটিউবের কাজ করছে, আমার একটা চ্যানেলের, এবং প্রায় 16টা ডিরেক্টর দিয়ে 16টা সিঙ্গেল বানিয়ে ফেলেছি। না, আমি সিঙ্গেল না, আমি বলছি ফিল্মের কথা, বড় বড় ফিল্মের পরিসর। কথা, হ্যাঁ। ফিল্মটা হচ্ছে, আমি তো আগে আমাকে, আমি যদি গাড়ি না চালাইতে পারি, ড্রাইভার নিলে সে ভুল করলে আমি ধরতে পারবো না। কেন? না, এখন তো ফিল্মের ব্যবসা না, আছে, না, এই জন্যই বললাম। এক্সাম্পল। হ্যাঁ। এই জন্য আমি প্রথম সিনেমাটা বানিয়ে একটু অভিজ্ঞতা অর্জন করলাম। আচ্ছা আচ্ছা, এখন চিন্তা করবো কাকে দিয়ে বানানো যায়, আর বানাবো না। আমার আরো সিনেমা বানার আরো খায়েশ বানাবেন, চলে গেছে। আপনি অবশ্যই বানাবেন। না, না, হ্যাঁ। আমি বলি, আমার আমার মনে করেন যে সিনেমার আগ্রহে কোনোদিন ছিল না। আমি 35টা সিনেমাতে অভিনয় করেছি, অনেক সিনেমা কাজ করেছি। কেন সিনেমা বানাবেন না কেন? না, কেন বানাবো না? এটা অনেক পেইন, অনেক যন্ত্রণা, এই যে আমি পাচ্ছি না, এটা মনে হচ্ছে যে আমার সাথে শ্যুট করছে না। তো আমি অলরেডি কিন্তু বনলতা এক্সপ্রেসের মতো আমি গল্প খুঁজছি, মেকার খুঁজছি। আপনি কেন? আপনি গল্প খুঁজলে সেই গল্প পেয়ে যাবেন, না, হ্যাঁ, খুব শীঘ্রই পেয়ে যাবেন আপনি। আচ্ছা, আর তো আপনার আমি সৌভাগ্যবান। আপনার তো সিনেমার জন্য, আপনার কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার জন্য আমার সময় প্রায় শেষের দিকে, সিনেমার জন্য আমাদের পক্ষ থেকে অনেক শুভকামনা। আর